দিনের দ্বিপ্রহর চলমান, অথচ বাইরে ঝুম বর্ষণ, তীব্র বর্ষণে চারিদিকের প্রকৃতি সন্ধ্যারূপ ধারণ করেছে। বৃষ্টির ছাট আর দমকা হাওয়ায় বারবার জানালার ভারী পাল্লা দুলে দুলে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবুও হাট করে রাখা খোলা জানালা গলিয়ে বাইরের অঝোর বাড়িধারার পানে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন এসে উকি দিচ্ছে, ওরও ঠিক আছে তো? মনেমনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম, কৃতিক ভাইয়া আদৌ ওর সাথে আছে, নাকি ওকে রেখেই চলে গিয়েছে, কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়। এটা প্রত্যয়েরই ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। অনুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রত্যয় শুধাল, হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছ? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বলল, অরুর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। প্রত্যয় ভ্রু কুঁচকে বলল, একা কোথায়, ভাই তো আছে। অনু ঠোঁট উল্টে বলল, কৃতিক ভাইয়ার মতো মানুষ কি আর অরুর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনেমনে একটু হাসল। অনু তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা সমজায়ান কৃতিকের। আপাতত এসব জানানোও যাবে না, অরুর বারণ আছে। তাই প্রত্যয় কথা ঘুরানোর উদ্দেশ্যে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বলল আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যে বলে বের হলাম, শুধু আপনাকে দেখব বলে। প্রত্যয় অনুর কথাতে আশ্বস্ত হয়ে বলল, তুমি শুধু আমার অনু, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনোদিন না। অনু লজ্জামাখা হাসিতে রাঙা হয়ে বলল, আমি শুধু আপনার, আপনিই আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার চেয়ে দ্বিগুণ ভালোবাসায় আপনাকে মুড়িয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউই। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র। প্রত্যয় হয়তোবা আজকেও বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর। অগত্যাই ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে অনুর ঠোঁটের পানে। তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙুল ছোঁয়ালো অনু, না সূচক মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পরে, এটা অন্যায়। প্রত্যয় নিজের হুঁশে নেই, ও অনুর হাত সরিয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, একটু আধটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। প্রত্যয়ের এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে একটানে ওর চশমা খুলে নিজের চোখে লাগিয়ে নিল অনু। এবার প্রত্যয়ের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতেও মাঝপথে থেমে যেতে হলো ওকে। চশমাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনু শুধাল, দেখুন তো আমাকে কেমন লাগছে, বাবা। কি পাওয়ার! প্রত্যয় ভ্রু কুঞ্চিত করে বলল, এটা কিন্তু মোটেই ঠিক হল না অনু। কি ঠিক হল না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙুল। আঙুল উঁচিয়ে শুধাল অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এতটাও কম দেখি না অনু, 2টা আঙুল। অনু চমকে উঠে বলল, সর্বনাশ, কি বলছেন? এখানে তো 3টা আঙুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাকারি দিয়ে বলল, আমি তো মশকরা করে বলেছি, যাতে তুমি এন্টারটেইন হও। অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। পরক্ষণেই বুদ্ধিদীপ্তদের মতো চোখ বড় বড় করে বলল, আরে আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রত্যয় শুধাল, তুমি সারা জীবন থাকবে আমার সাথে? অনু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, আপাতত বাসায় যাব, মাকে মিথ্যে বলে বেরিয়েছি, সেটা মা ঘুণাক্ষরেও জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। প্রত্যয় এবার অনুকে নিজের পাশে বসিয়ে শুধাল, আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা বোন তোমার মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে পড়ল, একটু ভেবে চিনতে উত্তর দিল, কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যা বলা সত্যি লুকানোর মতো ঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদি ভাবও পছন্দ নয়, বুঝতেই তো পারেন বিজনেস উইমেন। ওই জন্যই তো আমি আর অরু ছোটবেলা থেকেই ম্যাচিউর। অরু যা একটু ছেলেমানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনোকালেই হয়নি। জানেন, মাঝে মাঝে আফসোস হয় আমার, ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে, এটা ওটা বায়না ধরতে মন চায়,
কিন্তু আফসোস এখন আর কে মেটাবে আমার আবদার। অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টানমি রে নিজের বুকের উপর ফেলে দিল প্রত্যয়। আকস্মাৎ ঘটনায় টাল সামলাতে না পেরে অনুর মাথা গিয়ে ঠেকল প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আমি মেটাবো সব আবদার, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসাতে অনু একটু ভরকে গেল। ও তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের উপর থেকে মাথাটা তুলতে নিলে প্রত্যয় ওকে পুনরায় নিজের সাথে মিশিয়ে বলে, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিসের বাইরে কিচ্ছু করব না। প্রত্যয়ের কথায় আশ্বস্ত হয়ে অনু এবার শরীরের সবটুকু ভার ওর উপর ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। বৃষ্টি মাথায় নিয়েই অনেকটা তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে ওর বোন। এবার শুধু চুপি চুপি রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু বসার ঘর পেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই পেছনে থেকে আজমেরি শেখের গমগমে আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে। কোথায় গিয়েছিলে, ফিরতে সন্ধ্যা হলো কেন? অরু মুখ কাচুমাচু করে অনুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলে অনু ঘুরে দাঁড়িয়ে বলে, ইয়ে মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে। মিথ্যে কেন বলছ, বাজার তো সেই কখন নিয়ে এসেছে রাজ। অরু একটু আগ বাড়িয়ে বলল, আসলে মা আজকে ব্ল্যাক ফ্রাইডে তো সব কিছুতে ডিসকাউন্ট চলছিল, তাই আমরা বোন একটু লেডিস সেকশনে গিয়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। আজমেরি শেখ ভ্রু কুচকে বলল, এত দেরি করে ফিরলে তা কিছু কেননি কেন? অনু বলল, পছন্দ হয়নি মা। পছন্দ হয়নি নাকি টাকার জন্য কেনার সাহস করনি? তোমাদের আমি খুব ভালো করে চিনি, মনে রেখো যে কে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের প্রয়াত আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, সে হিসেবে তোমরাও তার মালিক। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? অরু এবার কিছু বুঝে না পেয়ে বলল, বাকি 70% তাহলে কার মা? অনু ওকে কনুই দিয়ে গুঁতো রে থামিয়ে বলল, চুপ কর। আজমেরি শেখ সর্বদা সুস্পষ্টবাদী, তাই তিনি সহসা উত্তর দিলেন, জায়ান কৃতিকের। অতঃপত মনেমনে বললেন, কিন্তু ছেলেটার খুব বেশি হংকার, শুধুমাত্র আমি চেয়ার ওয়েম্যান বলে কোম্পানির ধারেকাছেও ঘেসে না সে। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সাম্রাজ্য ঠিক কতদিন হাতছাড়া করে রাখতে পারে জায়ান কৃতিক চৌধুরী। মায়ের গণিমূর্তি তরলে পরিণত হতেই অনু বোন একসাথে রুমে ঢুকে গেল। অরু একবার ভিজেছে, শরীরটাও কেমন কুটকুট করছে, তাই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে অরু চলে গেল শাওয়ার নিতে। একটু পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরোতেই পিলে চমকে উঠল ওর। দেখল অনু একটা চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে, যেটা থাইল্যান্ড বসে কৃতিক দিয়েছিল অরুকে বিয়ের মোহরানা স্বরূপ। কিন্তু সেটা নিয়ে আপা কি করছে? ধরা পড়ে যাওয়ার ভয়ে অরু দ্রুত এগিয়ে গিয়ে চেকের পাতাটা রে নিয়ে সেটাকে ড্রয়ারে রাখতে রাখতে বলল, এটা দিয়ে কি করছিস তুই? অনু ঠোঁট উল্টে বলল, তোর জামাকাপড় গোছাতে গিয়ে আলমারিতে পেলাম, কৃতিক ভাইয়ার নাম মনে হলো, উনি তোকে চেক কেন দিয়েছে? অরু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে ভার্সিটির সেমিস্টার ফি দিয়েছিলেন, কিন্তু আমি বোকার মতো সেটা ঘরে তুলে রেখেছি, জমা দিতে ভুলে গিয়েছিলাম। অরুর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য হল না অনুর, কারণ চেকের অ্যামাউন্ট বেশ বড় ছিল। তবে ও পুনরায় কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না, তার আগেই চোখ গিয়ে ঠেকল অরুর ঘাড়ের কাছে টিম হয়ে যাওয়া কালচে বেগুনি দাগের উপর। দেখে মনে হচ্ছে কেউ বাইট করেছে। অনু সহসা এগিয়ে গিয়ে অরুর গলায় হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, গলায় কি হয়েছে তোর? কে কামড় দিয়েছে? অনুর কথায় অরু দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়াল, দেখল গলার আর ঘাড়ের মাঝ বরাবর ছোপ ছোপ কালচে দাগ। তৎক্ষণাৎ মনে পড়ে গেল দাগগুলোর আসল উৎস। বিকেলের সেই বেসামাল অনুভূতি, কৃতিকের ঘোর লাগা চাহনি, আর তারপর হুট করেই অনেকটা কাছাকাছি আসা। এখন সেসব মনে পড়তেই কান্দুটো কেন গরম হয়ে উঠছে অরুর। কি হলো কিছু বল, কি করে ব্যথা পেয়েছিস? অনুর কথায় অরু থতমত খেয়ে বলল, কি বলতো আপা, তখন অনেক বৃষ্টি হলো না? সেই বৃষ্টির মাঝেই একটা বর্ষর পোকা কোথা থেকে যেন উড়ে এসে কামড় বসিয়ে দিল, আমি টের পাইনি, এখন দেখছি এমন লালবর্ণ হয়ে আছে। অনু অরুর গলায় হাত বুলিয়ে অসহায় সুরে বলল, কি পোকা কামড়ালো বলতো? পাছে না আবার কষণ হয়ে যায়, আয় তো একটু মলম লাগিয়ে দিই। অরু হ্যাঁ না কিছুই বলতে পারল না, চুপচাপ বসে বসে দেখতে লাগল তার আপা তার স্বামীর তৈরি করা প্রথম ভালোবাসার চিহ্নতে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যস্ততম দিনকে হটিয়ে সন্ধ্যা নেমেছে সমগ্র ধরণী জুড়ে,
সারা বিকেল ঝুম বর্ষণের ফলস্বরূপ এখন ইকোপার্কটা পুরোপুরি খালি পড়ে আছে। আশেপাশে মানুষজন তো দূরে থাক, একটা কাকপক্ষীয় নজরে আসছে না। ইকোপার্কের সরু রাস্তায় ম্যাপল পাতার ছড়াছড়ি, টকটকে সুন্দর সারি সারি বেঞ্চিগুলো ভিজে চুপচুপে হয়ে আছে বৃষ্টির পানিতে। সন্ধ্যা বেলা একটুখানি একা একা হাঁটবে বলেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ট্র্যাকস্যুট পরে বের হয়েছে এলিসা। সাথে আর কেউ নেই, ওর অবশ্য একটা থাকতে ভালোই লাগে, ওই জন্যই তো এই নির্জন ইকোপার্কে হাঁটতে আসা। কিন্তু হাঁটতে হাঁটতে কিছুদূর যেতেই ঘটল বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হল এক সুপরিচিত মুখ। ছাতা হাতে দাঁড়িয়ে একটা অল্পবয়স্কা মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে অর্ণব। কিন্তু এমন নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা দুজন? আর মেয়েটাই বাকে? ভাবনায় পড়ে গেল এলিসা। ওদিকে অর্ণব কথা বলায় এতটাই ব্যস্ত যে ওর পেছনে সেই কখন থেকে এলিসা দাঁড়িয়ে আছে, ও সেটা টেরই পায়নি। এলিসা বরাবরই অর্ণবের কাছ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে অভ্যস্ত, তাই হঠাৎ এমন অগ্রাহ্য ব্যাপারটা সহ্য হল না ওর, উল্টে বিরক্ত লাগতে শুরু করল প্রচণ্ড রকম। এলিসা কিছু একটা ভেবে এগিয়ে এসে পেছনের দিক থেকেই অর্ণবের বাহুতে জোরে জোরে হাত দিয়ে টোকা দিল। অর্ণব পেছনে ঘুরে আচমকা এলিসাকে দেখে অবাক হয়ে বলল, এলিসা তুই এখানে? পরক্ষণেই সামনের মেয়েটার দিকে একনজর পরখ করে এলিসাকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে অর্ণব শুধাল, তুই এখানে কি করছিস একা একা? অর্ণবের কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে এলিসা বিরক্তি নিয়ে বলল, মেয়েটাকে অর্ণব? অর্ণব পেছনে ঘুরে মেয়েটাকে একনজর পরখ করে, চোখ ঘুরিয়ে এলিসার দিকে তাকিয়ে বলল, আছে বলা যাবে না। সঙ্গে সঙ্গে অর্ণবের কলার খা মোচে ধরল এলিসা, দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার সাথে মজা করছিস? এলিসার এই হঠাৎ রেগে যাওয়াটা অর্ণবের ভালোই লাগল। ও এলিসার রাগে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, মজা কেন করব? সব সিক্রেট কি আর সবাইকে বলা যায়? প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে, এত বড় মেয়ে হয়েছিস বুঝিস না সেটা? মেয়েটাকে অর্ণব ভাবলেশীন হয়ে বলল, হবে আমার লাইফের ইম্পর্টেন্ট কেউ। তুই এত রিয়াক্ট কেন করছিস? এলিসা এবার অর্ণবের কলার ছেড়ে দিয়ে বলল, খুব ইম্পর্টেন্ট কেউ তাই না? হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। অর্ণব কথাটা বলেছে ঠিকই, কিন্তু এর পরবর্তীতে এলিসার এমন পদক্ষেপ মোটেও কল্পনা করেনি ও। অর্ণব দেখল রাস্তার পাশ থেকে একটা বর্ষর ইটের টুকরো কুড়িয়ে নিয়ে গেমেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে এলিসা। এলিসার এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও পেয়ে গিয়েছে। এই পা গলির হাতে নিজের গায়ে ঘাত প্রাপ্ত হওয়ার আগেই আতকে উঠে সহসা ছুট লাগাল মেয়েটা। এলিসাও দমে যাওয়ার পাত্রী নয়, ও নিজেও সমান তালে ছুটতে লাগল মেয়েটার পিছু পিছু। এদিকে সকল ঝামেলার উৎস বেচারা অর্ণব কিছু বুঝে ওঠার আগেই এলিসা মেয়েটাকে রা করে করে হাঁপানিরও গি বানিয়ে ছেড়েছে। এবার অর্ণবও আর দাঁড়িয়ে থাকল না, ছুটে গিয়ে দুহাতে চেপে ধরল এলিসার বাঁকানো কোমর। এলিসা ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড় আমাকে তুই, ইম্পর্টেন্ট মানুষ হওয়া দেখাচ্ছি ওকে আমি। বজ্জাত মেয়ে অন্যের জিনিসে নজর দেয়। অর্ণব ওকে আটকে রাখতে না পেরে চিল্লিয়ে বলে উঠল, বিশ্বাস কর এলিসা, জান আমার, ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, ও আমার ক্লায়েন্ট। তুই থামো একটু, আমি খুলে বলছি। অর্ণবের কথায় এলিসা একটু শান্ত হলে অর্ণবর হাতের ইটের টুকরোটা ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদেরই ভার্সিটিতে পড়ে মেয়েটা, কৃতিকের স্টুডেন্ট। গত কয়েকদিন যাবৎ ওর ছোট বোন হঠাৎ করে মিসিং, তাই কৃতিক ওকে আমার এজেন্সির কার্ড দিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। একমাত্র বোনকে খুঁজে না পেয়ে মেয়েটার অবস্থা বিসহ, তখন থেকে সেটা নিয়েই আলাপ করছিলাম আমরা। এলিসা এবার দ্বিগুণ ঝাঁজ নিয়ে বলল, তাহলে আমাকে মিথ্যে কেন বললি? কি সুখ পাস তোরা আমাকে মিথ্যে বলে? অর্ণব চোখ ছোট ছোট করে বলল, তুই কেন এত জেলাস? আর একটু আগে আমার জিনিস করে চেঁচিয়ে কি যেন বললি? আমি কিন্তু শুনেছি। এলিসা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলল, তোর সাথে আর কথা নেই, অযথা কষ্ট দিস আমাকে। এলিসা হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতেও ইমানি করছে ওর সাথে, বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে সামনের সব দৃশ্যপট। গলার মধ্যে দলা পাকিয়ে আছে একরাশ না পাওয়ার কষ্ট। অথচ আজ অর্ণব ওকে বোকা বানালো, ওর ইমোশন নিয়ে খেলল। তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারল না এলিসা, তার আগেই ওকে পেছনে থেকে জাপটে ধরল অর্ণব, পনিটেল করা চুলের মাঝে হাজারটা চুমু খেতে খেতে বলল, সরি, আর কক্ষনো এমন হবে না। সরি, সত্যি সরি।
তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমার অজানাই ছিল। বুঝতে পারিনি। এলিসা এবার ঘুরে সপাটে বসিয়ে দিল অর্ণবের গালে, অতঃপর কাঁদতে কাঁদতে মুখ খুলে বলল, কেন বুঝিসনি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরেও তো ঠেলে দিইনি কখনো। তোর এত এত পা, গলামি, বাচ্চামি, সবকিছু সহ্য করে এসেছি। তোর কি মনে হয় সেটা কেবলই তোর কথা ভেবে সিম্প্যাথি দেখিয়েছি আমি? আমি এতটাও ভালো মেয়ে নই অর্ণব। তোর করা প্রত্যেকটা পা, গলামিতে আমি সুখ পাই, আনন্দে পুলকিত হই, তাই তো কখনো তোকে বারণ করি না। কেন বুঝতে পারলি না বল? তুই না ডিটেকটিভ? হ্যাঁ, কার? তাহলে এটুকু তোর মাথায় ঢুকল না কেন? উমম। এলিসার এক নাগারে করা অভিযোগের বহরে হুট করেই ইতি ঘটাল অর্ণব, ওর নরম অধর যুগলকে নিজের দখলে নিয়ে। এর আগে কি অর্ণব এলিসাকে চুমু খায়নি? খেয়েছে তো জোরজবর, দস্তি করে বহুবার। কিন্তু আজ একটু বেশিই আবেগ নিয়ে স্পর্শ করছে অর্ণব। যেই স্পর্শে শুধুই আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। অর্ণবের কাতর স্পর্শে এতক্ষণে এলিসাও কুপোকাত, শেষমেশ অর্ণবের অসহনীয় ভালোবাসার কাছে হেরে গিয়েও নিজেও ঠোঁট মেলাল অর্ণবের সাথে। তালে তাল মিলিয়ে মত্ত হল এক নিদারুণ ঠোঁটের খেলায়। ক্লাস আর প্রেজেন্টেশন আছে বলে আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছিল ওরু। কিন্তু সকাল সকাল এসেই যে গালের উপর এমন শক্ত চপেটা ঘা, মলে পড়বে সেটা বোধ হয় আশা করেনি ও। এই মুহূর্তে খাওয়া গালে হাত দিয়ে টলটলে চোখে কৃতিকের দিকে তাকিয়ে নাক টানছে ওরু, মনেমনে ভাবছে, এটা স্বামী না গিরগিটি? ক্ষণে ক্ষণে রূপ বদলায়, কালই তো কত আদর দেখালো আর এখন মারল। অরুর কাদো কাদো ভৎস মুখের দিকে গণিত দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিক। রাগের তোপে তীক্ষ্ণ চোয়ালটা আরও শক্ত লাগছে ওর। জিদের তোপে ইচ্ছে তো করছে ওর আরেকটা গালেও সপাটে রে দিতে, তাহলে আবার বেশি ব্যথা পাবে, তাই নিজেকে সম্বরণ করে হাত দুটো মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। তবে চোখে গণিশিখা দ্বারাই আপাতত ভস্ম করে দিচ্ছে অরুর চিত্তকে। দোষটা অবশ্য অরুরই। অযথাই বাঘের কানে সুরসুরি দিলে বাঘ কি বসে থাকবে? খানিকক্ষণ অরুর দিকে এভাবে তাকিয়ে থেকে দাঁতের দাঁত পিষে কৃতিক রালো কণ্ঠে বলল, ফারদার যদি এসব বোকামি করতে আসিস, তাহলে অন্য গালটাতেও পরিয়ে মাঠ বাঁধিয়ে দেব। কথা শেষ করে হনহনিয়ে ক্লাসরুমে ঢুকে যায় কৃতিক। ওদিকে কৃতিকের কথায় কলিজার পানি শুকিয়ে গিয়েছে অরুর, মনেমনে ভাবছে, আমি আসলেই ওনার বউ তো? কবুল তো বলেছিলেন, রেজিস্ট্রি পেপারে সাইনও করেছিলেন, তাহলে কিভাবে ভরা ক্যাম্পাসে আমার গায়ে হাত তুললেন উনি? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সায়নী এগিয়ে এসে মুখ কাচুমাচু করে বলল, তুমি ঠিক আছো অরু? অরু নাক টেনে বলল, সব তোমার জন্য। আমি বলেছিলাম উনি এত সহজ নয়, ওনাকে এসব লেটার ফেটার দিতে গেলে উনি রেগে যাবে। সায়নী মাথা নত করে, অসহায় সুরে বলল, সরি অরু, তুমি তো ওনার বোন হও তাই তোমার হাত দিয়ে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি উনি এতটা গে যাবেন যে রেগেমেগে তোমাকে রে বসবেন। অরু আর সায়নীর সাথে কথা বাড়াল না। এই মুহূর্তে সায়নীর দিকে তাকাতেও ইচ্ছা করছে না ওর অগত্যায় চুপচাপ ক্লাসে ঢুকে গেল অরু। কৃতিক ক্লাসেই ছিল, অরু পেছনের দরজা দিয়ে ঢুকে চুপচাপ বসে পড়ল সবচেয়ে পেছনের সিটে। মন থেকে কিছুতেই সরাতে পারছে না একটু আগের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়ে পড়েছে ও এখন। বারংবার মনে হচ্ছে কেন যে করতে গেলাম এমন পাকামি। দোষ অবশ্য সায়নীরও কম নয়, যেদিন থেকে শুনেছে অরু কৃতিকের স্টেপ সিস্টার, সেদিন থেকে ননদিনী ডাকা শুরু করে দিয়েছে ওকে। ভার্সিটিতে ঢুকলেই শুরু হয় ওর প্রশ্নোত্তর পর্ব, যে কে স্যার কোথায় যায়, কি খায়, কি করে সব কিছুর পাই টু পাই খোঁজ নিয়ে তবেই ক্ষান্ত হয় সায়নী, বলতে না চাইলে অরুর সাথে কেমন পরপর আচরণ করে সে। উপায়ন্তর না পেয়ে, একমাত্র বাঙালি বান্ধবীর মনরক্ষার জন্য অরুও সবকিছুর ছাপ ছাপ স্পষ্ট জবাব দেয়। কিন্তু আজকে সায়নী একটু বেশিই করে ফেলেছে। অরুর হাতে রঙিন খামের মোড়কে বাঁধা চিঠি ধরিয়ে দিয়ে বলেছে কৃতিককে দিয়ে আসতে, বলেছে একেবারে ঠেলে কৃতিকের সামনে পাঠিয়ে দিয়েছে। গতকাল কৃতিকের নরম সরম রূপ দেখে অরু ভেবেছিল একটা চিঠিই তো কি আর বলবে কৃতিক, দিয়ে দিলেই তো কাহিনী খতম, ওদিকে বান্ধবীর মনরক্ষাও রয়ে যাবে। কিন্তু কে জানত কালকের কৃতিক আর আজকের কৃতিকের মাঝে এমন দিন রাত ফারাক। তাহলে কি অরু নিজের মানসম্মান খোয়ানোর মতো এত বড় ভুলটা করত? জীবনেও না। মিসেস জেকে, ফোকাস। ঠিক এভাবেই ছোট্ট একটা বাক্য দিয়ে আকস্মাৎ ক্লাসের মধ্যে
ফাটালো কৃতিক। নামটা শোনা মাত্রই হৈ হৈ করে উঠে অরুর মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে পুরো ক্লাস। সেবার বাস্কেটবল কম্পিটিশনের সময় সবাই যা অনুমান করেছিল সেটাই আজ বাস্তব হল। তাই বলে মিসেস জেকে, সবাই তো ভেবেছিল জেকে স্যারের বেবিগার্ল হবে হয়তো, কিন্তু না, এত সংস্ত্রী। তার মানে সকলের ক্রাশ জেকে স্যার বিবাহিত। কথাটা ভাবতেই পুরো ক্লাস শোক শোক নীরবতায় ছেয়ে গেল। ছেলেরা মেয়েদের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে টিপে হাসছে। একমাত্র অরুই চোরের মতো মাথা নুইয়ে বসে আছে সেই কখন থেকে। সায়নী ওর দিকে সেই তখন থেকেই কটমটিয়ে তাকিয়ে আছে, মনেমনে ভাবছে, তাহলে অরু আমাকে বোকা বানিয়েছে এতদিন ধরে। ক্লাস শেষে বের হতেই অরুর হাতটা খপ করে টেনে ধরল সায়নী, কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের মতো করে প্রশ্ন করল, সত্যি করে বলো, এতদিন ধরে বোকা কেন বানালে আমাকে? আজকেও তো বলতে পারতে। অরু নিজের হাত ছাড়িয়ে বলল, আমি তোমাকে বোকা বানাইনি, যা সত্যি তাই বলেছি। এতদিন বলে এসেছ জেকে স্যার তোমার ভাই, আর এখন জেকে স্যার নিজে তোমাকে মিসেস জেকে বলে সম্বোধন করল। কোনটা সত্যি? অরু ঝাঁঝিয়ে উঠে বলল, দুটোই সত্যি। উনি আগে আমার স্টেপ ব্রাদার ছিলেন আর এখন স্বামী। সায়নী তেতে উঠে বলল, আর ইউ কিডিং মি? স্টেপ ব্রাদার কি করে স্বামী হল? নো নট। আর কি করে স্বামী হল সেটা বরং তোমার জেকে স্যারকেই জিজ্ঞেস করো। উনি আমাকে জোর করে বিয়ে করেছেন কিনা, তাই উত্তরটাও উনি ভালো দিতে পারবেন। আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় অরু। এই প্রশ্নটার সম্মুখীন হওয়ার ভয়ই তো এতদিন ধরে পেয়ে এসেছে ও। স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়? অথচ কৃতিক একটাবার ওর কথা চিন্তা না করেই টেনে হিচড়ে জোর বরদস্তি করে কবুল বলিয়ে নিল। এখন অরু চাইলেও এই সম্পর্কটাকে মুছে ফেলতে পারবে না, আর না এড়িয়ে যেতে পারবে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া সত্যিটাক। একরাশ হৃদয়ের ব্যথায় কাতর অরু ভার্সিটি থেকে ফিরেই রুমের দুয়ারে খিল দিয়ে তলিয়ে গিয়েছে ঘুমের দেশে। আর ওঠেনি, অথচ এখন সন্ধ্যারাত তবুও পড়ে পড়ে ঘুমাচ্ছে সে। কিন্তু বালিশের পাশে অযত্নে পড়ে থাকা দামি মোবাইলটার ভাইব্রেট আওয়াজে সেই ঘুম আর বেশিক্ষণ টিকল না। অগত্যাই ঘুমু ঘুমু চোখে ফোন কানে তুলল অরু। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা পরিচিত হৃদয় শিহরণ জাগানো হাস্কি কণ্ঠস্বর। আমার ঘুমপড়ি, বারান্দায় এসো। কৃতিকের মুখে তুমি শব্দটা শোনা মাত্রই একলাফে উঠে বসল অরু, মনেমনে ভাবল, আমি স্বপ্ন দেখছি না তো? উনি তো কখনোই আমাকে এত আদুরে গলায় ডাকেন না, তাহলে আজ হঠাৎ? অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কিরে বারান্দায় আয়, ডাকছি কথা কানে যাচ্ছে না? কৃতিকের কথায় অরু তেতে উঠে বলল, পারব না, সকালে আমাকে রেছেন মনে নেই? গালটা এখনও জ্বলছে। মা খাওয়ার মতো কাজ করলে আবার মা রব, তারপর আবার আদর করব। এখন জলদি বারান্দায় আয়, তোকে দেখব। অরু মুখ ফুলিয়ে বলল, যাব না বলেছি তো। কৃতিক গলার আওয়াজ খানিকটা নরম করে বলল, একবার এসে দেখ, তোর জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজের কথা শুনে অরু আর অপেক্ষা করতে পারল না, ছুটে চলে গেল বারান্দায়। দেখল আজ বাইক নয়, কালো মার্সিডিজের ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। ওর কোলের মাঝে ঘাপটি মেয়ে বসে আছে ছোট্ট ডোরা। ডোরাকে দেখা মাত্রই অরুর মুখ আপনা আপনি হা হয়ে গেল। হাত চলে গেল মুখের উপর, শুকনো মুখটা মুহূর্তেই প্রসারিত হয়ে গেল খুশিতে। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে অরু বলল, ডোরা, আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কয়েক মিনিটের মাথাতেই 3 তলার সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অরু। ওর পরনে কৃতিকের কিনে দেওয়া পাজামা সেট, চুলগুলো মেসি বান করে উপরে তুলে বাঁধা, যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই নেমে এসেছে আজ। নিচে নেমে কালবিলম্ব না করে অরু দৌড়ে গিয়ে কৃতিকের কোল থেকে ডোরাকে তুলে নিল নিজের কোলে। কৃতিক অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি বের হলি কি করে? অরু ডোরাকে আদর করতে করতে বলল, মা আর আপা বাসায় নেই, হসপিটালে গিয়েছে, ফিরতে রাত হবে। কৃতিক ডোরার থেকে নজর সরিয়ে বলল, আগামীকাল আমরা পাহাড়ে যাব, সবাই মিলে এলিসাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে, কাল সকাল সকাল বাসায় ম্যানেজ করে বের হবি। অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, মা জানলে রে ফেলবে, তাছাড়া আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? আমি বলেছি তাই যাবি। অরু অসহায় মুখে বলল, একদিন কি বলে ম্যানেজ করব আমি? পারব না, আপনি বরং গিয়ে ঘুরে আসুন। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে কর্কশ আওয়াজে বলল, ওকে ফাইন, চল তাহলে। অরু কৃতিকের হাত টেনে ধরে ব্যতিগ্রস্ত হয়ে শুধাল,
এ কি কোথায় যাব? কৃতিক নিজের চোয়াল শক্ত করে বলল, যেহেতু তুই আমার বউ, সো তুই এখন থেকে আমার সাথেই থাকবি, দেখি কে আটকায়। অরু বর্ষর একটা শুষ্ক ঢোক গিলে কৃতিককে থামিয়ে দিয়ে বলল, শুনুন না একটু, মা কেবল একটু সুস্থ হয়েছে, এই মুহূর্তে মা এত বড় শখ নিতে পারবে না, সব কিছু জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন করবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব, তবুও এমন পাগলামি করবেন না, কথা দিন। কৃতিক পুনরায় গাড়ির ডিকিতে বসে বলল, ওকে ফাইন কাটতে হবে না, জোর করব না তোকে, তবে কালকের কথা যাতে মাথায় থাকে। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালে কৃতিক কিছু একটা ভেবে অরুকে টেনে এনে নিজের উরুর উপর বসিয়ে দিয়ে ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, এখনও রেগে আছিস আমার উপর? অরু নাক ফুলিয়ে বলল, আমার রাগ দিয়ে কি আসে যায়, আপনি তো আমাকে সারাক্ষণই মারেন, আদর করি না বুঝি? অরু নিশ্চুপ। কৃতিক অরুর গালে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারল সেখানে এখনও 5 আঙুলের ছাপ পড়ে আছে। ও জায়গাটাতে হাত বুলাতে বুলাতে বলল, তোর শরীরে আমার করা দাগগুলো মারাত্মক লাগে। অরু শুষ্ক ঢোক গিলে বলল, তাই বলে এভাবে ব্যথা দেবেন? কৃতিক তির্যক হেসে বলল, ভবিষ্যতে আরও বেশি ব্যথা দেব অভ্যেস করে নে। অরু বুঝতে পারল কৃতিকের কথার ধরন কেমন হুট করেই পাল্টে গিয়েছে, স্পর্শে তার তীব্র কাতরতা, গলার আওয়াজে লেগে আছে একরাশ মাদকতা। নিজ মনের অযাচিত চিন্তাগুলোকে পেছনে হটিয়ে দিয়ে অরু ডোরাকে শক্ত করে চেপে ধরে চুপচাপ হয়ে আছে। কৃতিক অরুর গালে নিজের গালটা আলতো স্পর্শে ঘষে দিয়ে বলল, আমি ব্যথা দিয়েছি আবার আমিই আদর করে দিলাম। হার্টবিট মানে হৃদস্পন্দন, যা না থাকলে মানুষ মারা যায়। কৃতিক ওর গালের সাথে গাল মিশিয়ে বলল, তুই আমার কাছে তার চেয়েও বেশি। কৃতিকের হঠাৎ করা উষ্ণ স্পর্শে কেঁপে উঠেছে অরুর ছোট্ট শরীর, সেই সাথে নিয়ে গিয়েছে মস্তিষ্কে চড়াও হওয়ার আগের ফুলিঙ্গ। পুরুষালী স্পর্শ পেয়ে অরু নিজেও খানিকটা কুঁকড়ে গেল, গলায় দীর্ঘশ্বাস আটকে রেখেই কম্পিত কণ্ঠে বলল, আপনাকে আমি বুঝতে পারি না কিছুতেই। নিজের বলিষ্ঠ দুহাতে অরুর লতানো কোমরটাকে জড়িয়ে ধরে অরুর গলায় মুখ ডোবাতে ডোবাতে কৃতিক বলল, পুরোপুরি আমার হয়ে যা, ঠিক বুঝতে পারবি।